প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের উত্তর আমেরিকা স্টুডিও থেকে। আপনাদের সাথে আছি বাবু কামরুজ্জামান। আজকে আমরা আলোচনা করব প্রবাসের কথা অনুষ্ঠানে। বরাবরের মতো আমরা প্রবাসের কথাই সমসাময়িক নানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি যুক্ত হন। আড্ডা আলাপচারিতার মধ্য দিয়ে আসলে প্রবাসের জীবন, প্রবাসের দুঃখ কষ্ট, প্রবাসের নানা গল্প আমরা আসলে জানবার চেষ্টা করি। আজকে স্টুডিওতে এমন একজন অতিথি আমাদেরকে সময় দিয়েছেন যিনি আসলে শিক্ষার বিস্তার নিয়ে দীর্ঘ সময় ধরে 3 দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন যুক্তরাষ্ট্রে। আমরা আজকে স্টুডিওতে পেয়েছি ডক্টর ইভান খান, আমাদের সঙ্গে রয়েছেন সিইও খানস টিউটোরিয়াল। স্বাগত জানাচ্ছি ইভান খান। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ডক্টর ইভান খান, আমরা শুরুটা করতে চাই দর্শকরা আসলে আমরা জানি যে এখন আসলে সামার টাইম, আমরা একটু প্রবাসের কথাই, প্রবাসীদের নিয়েও কথা বলবো। তার আগে যদি একটু খানস টিউটোরিয়াল গল্পটা শুরু করি, যে আপনার 3 দশক পার করে ফেলেছে খানস টিউটোরিয়াল। জার্নিটা অনেক দীর্ঘ। আমরা হয়তো অল্প সময় এত গল্প না জানলেও যদি ছোট করে জানি, এখন আসলে খানস টিউটোরিয়ালের পরিকল্পনা কি নিয়ে ব্যস্ত আছে খানস টিউটোরিয়াল? এখন আমাদের এই মাসটা জুলাই মাসে সামারে সব প্যারেন্টসরা ফিরে আসছে, কারণ আমরা দেখছি বাসায় যারা সামার টাইমে সারাদিন সকাল 10টা 11টার যখনই ঘুম থেকে উঠি, সারাদিন আমাদের ছেলেমেয়েরা ইউজুয়ালি আইপ্যাড, ফোন, সোশ্যাল মিডিয়া, টিভি এগুলো নিয়ে ব্যস্ত আছে। ওটার বদলেতে আমরা অবশ্যই আশা করি বাচ্চারা বাইরে যে একটু খেলাধুলা করবে, মানে ফ্রেশ এয়ার পাবে, সাঁতার শিখবে, কোচিং শিক্ষাটা একটু আগাবে, ফ্যামিলির সাথে সময়টা কাটাবে। ওটাও হচ্ছে না, কারণ বাবা মারাও বিজি। হয়তো বা একটা পিকনিক থাকলো রোববারে, কিন্তু বাকি সারা 6 দিন এখন আমার বাসাও 2 বাচ্চা আছে। আমার মেয়ে 8th গ্রেড উঠছে, সে স্পেশালাইজড হাই স্কুল ব্রঙ্কস সায়েন্স স্টাইভেসন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমাদের ছেলেও আছে। তো এখন একজনের সামারাইজিং আমাদের বাসায় পেয়েছে, আরেকজন পায় নাই। তো এখন আমরা দেখছি একজনকে নিয়ে আমরা ব্যস্ত থাকতে হয়, আরেকজনকে সকালবেলা অনেক আগে উঠতে হয়। এই সমস্যাগুলো যেগুলো আমাদের বাসায় চলছে, প্রত্যেকটা বাঙালিদের বাসায় এখন বুঝতে পারছি ওরাও ফেস করছে। নিশ্চয়ই আমরা জানি যে বাচ্চারা আসলে এই ডিভাইস বিষয়টা নিয়ে, যেহেতু আপনি বললেন, আমি নিজেও বাংলাদেশে যেটা দেখতাম সবসময়, বাচ্চারা যখন খাচ্ছে তখন সারাক্ষণ ডিভাইস নিয়ে তাদেরকে খাওয়াতে হচ্ছে। বাচ্চাদের মানসিক বিকাশের ক্ষেত্রে এই ডিভাইসটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায় কিনা, এবং এইটা থেকে আসলে কিভাবে বের করে আনা যায়? বাচ্চাদেরও একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। আসলে আমি যদি নিজেরকে কন্ট্রোলে রাখতাম এটা নিয়ে, আমিও হয়তো বা ভালো একটা অ্যান্সার দিতে পারতাম। এখন আমার বাড়িতেও যখন আমি আর আমার ওয়াইফ যদি কোনো আমার শ্বশুর শাশুড়ির বাসায় যে ডিনার করলাম, লাল শাক, ডাল ভাত এগুলা, তখন ওর সাথে গল্পটা হলো। কিন্তু যখন আমার তাড়াহুড়োর মধ্যে একলা খেতে হচ্ছে, কারণ আমি লেট আসছি, তখন একলা খাওয়ার সময় তো ঠিকই ফোন কোন কিছু দেখতে দেখতে খেতে হচ্ছে, ওইটাও তো ভাল লাগছে না। আর এখন আমার বাচ্চারা সবাই বড় একটা আইপ্যাড, ছোট বাচ্চারা বড় আইপ্যাড নিয়ে রেখে তারপরে ভাত খাওয়াচ্ছে, অথবা অন্য পাস্তা খাচ্ছে, যেগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ যেগুলো এই দেশে খাওয়া হয়। তো এখন কিভাবে, যদি সবাই পারে, এটা খুবই কষ্ট, যদি সবাই একটা বাড়িতে সপ্তাহে 2 দিনও একসাথে লাঞ্চটা ডিনারটা একসাথে করতে পারলে গল্পটা ওখান থেকে শুরু হোক। আমি দেখলাম আমার বাচ্চাদের সাথে গল্পটা খাবারের সময় বেশি হয় যদি বাইরে যেয়ে খেতে পারি, ওখানে কেউ না কেউ সার্ভ করছে। বাসায় হলে আমরা সারাক্ষণ আই নিড ওয়াটার, আই নিড মোর ফুড, আমাকে ওদের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের গল্প আর কোথায় হবে? মানে আমাদের মনে হয় যে ফ্যামিলি টাইমটা খুব কমে যাওয়া, সবার কর্মব্যস্ততা, বাচ্চাদেরকে সময় দিতে না পারা, সেটা একটা প্রভাব পড়ে। বাচ্চারাও মিস করে খুব। আমাদের বাচ্চারা যখন ক্লাসে বলে টিচারদেরকে, ওরা বলে আই মিস মাই মম এন্ড ড্যাড, মাই ড্যাড ইজ ওয়ার্কিং, মাই মম ইজ বিজি উইথ মাই ইয়াঙ্গার সিস্টার বেবি। প্রত্যেকটা বাড়িতে হয়তো বা একটা বেবি আছে। তো এরকম সিচুয়েশনে বাচ্চারাও ঠিকই প্যারেন্টসদেরকে মিস করে। আমি যখন সানডেতে সারা সপ্তাহ আমার কাজ অফিস শেষ করে বাসায় আসি, মানে আমি জানি যে আমার সারা সপ্তাহ হয়তো আমার মেয়ের সাথে সময়টা পেলাম, কিন্তু আমার ছেলের সাথে, ও যখন ক্যাম্পে যাচ্ছে, ওর সাথে রোববার সোমবার ওই 2 দিনটা সময়টা ওর সাথে ক্যাচ আপ করতে হচ্ছে। মানে ব্যাকইয়ার্ডে স্কুলে যে নিয়ে একটু ফুটবল খেলে আসলাম, বাস্কেটবল খেলে আসলাম। তো সময়টা পাওয়া কষ্ট, আর সময়টা বাবা মারা পেলেও বাচ্চাদেরকে যে আমরা ধৈর্য দিয়ে দিব, ওইটা আমাদের অনেক বাকি আছে, সবারই, আমারও। ডক্টর ইভান, আমরা একটু জানতে চাইবো যে বাংলাদেশি শিক্ষার্থীর পাশাপাশি অন্য কোন দেশের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, কেমন সাড়া পাচ্ছেন এশিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে? তো এখন নিউ ইয়র্কের মতো জায়গা অনেক
পৃথিবীর সব জায়গা থেকে সবাই নিউ ইয়র্কে আসতে চেষ্টা করে। এখন আমরা দেখছি বাংলাদেশি কমিউনিটি ফাস্টেস্ট গ্রোয়িং ইমিগ্রেন্ট কমিউনিটি ইন নিউ ইয়র্ক সিটি। আমাদের মেয়র ইলেকশনে দেখলেন কতজন জোরান মামদানির জন্য এসে ভোট দিলেন। এখন আমরা দেখছি টপ হাই স্কুলগুলোতে স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেক, ওখানে চাইনিজ ম্যান্ডারিনদের পরে কিন্তু বাঙালিরা সেকেন্ড বিগেস্ট গ্রুপ, আর প্রত্যেকদিন আমরা বেড়ে যাচ্ছি। তো আমরা দেখছি যে বাংলাদেশিদের সাথে সাথে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, আমাদের নাইজেরিয়া, গানা থেকে অনেকজন আসছে। তো আমরা সবাইকে দেখাচ্ছি যে আমরা বাংলাদেশিরাই আমরা শিক্ষাটা সবাইকে নিয়ে আগাচ্ছি ইনশাআল্লাহ। নিশ্চয়ই এটা বাংলাদেশের জন্য একটা গর্বেরও বিষয় যে বাংলাদেশি কমিউনিটি এখানে লিড করছে। এটা আমাদের বাংলাদেশি হিস্ট্রিতে আছে, কালচারে। এক সময় আমাদের অনেকজন দাদা নানা কলকাতা ইসলামিয়াত কলেজ থেকে ওখানে হয়ে এসে করতে হলো। পরের জেনারেশন আমার আব্বা হোক, অন্যরা ঢাকা ইউনিভার্সিটিতে শুরু হলো। তো ওখানে দেখলাম আমাদের কত দেশের হিস্ট্রি আছে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চিটাগং মেডিকেল কলেজ যেখানে আমার শ্বশুর শেষ করেন। সো আমাদের কালচারালি বাংলাদেশেরা শিক্ষা নিয়ে সবসময় চেষ্টা করেছি। আর নিউ ইয়র্ক শহরে স্পেশালি খান ফ্যামিলি আমরা শিক্ষার মহলে আমরা পায়োনিয়ার 30 বছর ধরে। নিশ্চয়ই আমরা আরও আশা করি আস্তে আস্তে আপনাদের এই কার্যপরিধি আরও বাড়বে। আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশি কমিউনিটি, অন্য আরও যারা কমিউনিটি আছে এখানে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য কেমন দেখছেন, তাদের অ্যাচিভমেন্টের জায়গাগুলো? আমরা খুবই গ্রেটফুল। আমরা সবসময় দোয়া করছি যে আমাদের সাথে যারা শুরু করেছে প্রথমে, এখন ওরা তো এখন সেকেন্ড জেনারেশন, ওদেরও ছেলে মেয়ে আছে, ওরা খুব প্রফেশনাল আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ফার্মাসিস্ট শুধু না, আর্টিস্ট, মিউজিশিয়ান, টিচার, পাবলিক সার্ভিসে আছে, নট ফর প্রফিট ওয়ার্ল্ডে আছে। তো আমাদের অনেকজন যারা আমার চেয়ে একটু বড় অথবা আমার চেয়েও একটু বয়সে ছোট, ওরা এখন সবাই প্রফেশনাল, ওদেরও ফ্যামিলি শুরু হয়ে গেছে। সো আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটা হাসপাতালে হোক, কোর্ট হাউসে হোক, যেখানে ভালো ভালো ইউনিভার্সিটি হোক, আমাদের খানের ছাত্র পাচ্ছি আমরা। তার মানে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো বাড়ছে। যাদের সাথে আমরা যোগাযোগ রাখতে পেরেছি, লিঙ্কডইন, ফেসবুক, থ্যাঙ্কফুলি এগুলো থাকাতে আমরা খেয়াল করতে পারছি 20 বছর আগে তারা কোথায় অবস্থান করছে নামটা মনে নাই, কিন্তু এখন ফেস দেখে দেখতে পাচ্ছি, ও হ্যাঁ এটাই তো এটা ওর মা না, ওর খালা কি এই বাড়ির না। তো ওইভাবে আমরা সবসময় দেখা হচ্ছে, দেখতে পাচ্ছি সবাই আগাচ্ছে। সো ওইটা দেখে আমরা খুব প্রাউড যে আমাদের এখন যারা যারা ছেলেমেয়েরা ডাক্তারের অফিসে গেলে দেখবে যে একটা বাংলাদেশি একটা পুরো ডিপার্টমেন্ট চালাচ্ছে। আপনাদের এমনিতেই ভবিষ্যৎ পরিকল্পনা কি যে নিউ ইয়র্কের পাশাপাশি অন্য স্টেটগুলোতে ছড়ানোর চিন্তা আছে কিনা, নাকি এখন তো বোধহয় অনলাইনে আপনারা আমাদের প্যান্ডেমিকের শুরু থেকে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস অনলাইনে করে ফেলেছিলাম। তারপরে 2 বছর পরে যখনই আমাদের দেখেছি যে ভ্যাকসিনেশন সবার কমন হয়ে গেছে, তখন আমরা আবার ইন পার্সন ফিরেছিলাম। কিন্তু এই সময় আমাদের আউট অফ স্টেট থেকে অনলাইনে যতজন পায়, এখন দেখছি নিউ জার্সি থেকে, জর্জিয়া থেকে, ফ্লোরিডা থেকে, মিশিগান থেকে, যেই যে স্টেটে বেশি বেশি বাঙালিরা আছে, আপনাদের মতো প্রোগ্রাম দেখে বুঝতে পারছে যে ওরা খান টিউটোরিয়াল পাওয়ার জন্য নিউ ইয়র্কে থাকতে হবে না, ওরা বাসার বাড়ির কমফোর্ট থেকে আমাদের টিচাররা পড়াচ্ছে হার্ভার্ড থেকে, MIT থেকে, কর্নেল, কলাম্বিয়া, সব ডিজিটালি আপনাদের ছেলেমেয়েদের জন্য আউট অফ স্টেট যারা আছেন। জি নিশ্চয়ই। ডক্টর ইভান, আমরা একটু জানতে চাইবো যারা নতুন বাংলাদেশ থেকে এসে প্রবাসী জীবন শুরু করেন, তারা নানা রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে শুরুতে যেতে হয়। যারা নতুন আসছেন বা সামনে আসবেন পরিকল্পনা করছেন, অনেকেই পরিবার পরিজন নিয়ে নিউ ইয়র্কে এসে সেটেলড হন, তাদের একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আসলে যারা শুরুতে আসে তাদের বাচ্চা কাচ্চাদের জন্য আপনার পরামর্শ, অথবা সেক্ষেত্রে খানস টিউটোরিয়ালের মধ্য দিয়ে তারা কিভাবে উপকৃত হতে পারে, এইডের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে? থ্যাঙ্কফুলি আমরা 30 বছর ধরে যখন এরকম জায়গায় আছি, আমিও এলমহার্স্টে শুরু করলাম আমার লাইফটা এখানে। আর আমাদের এখন জ্যাকসন হাইটে, জামাইকা, ব্রঙ্কস, ব্রুকলিন, যেখানে আমাদের বাংলাদেশি এলাকা বেশি বেশি। তো এখন যারা যারা বাংলাদেশ থেকে নতুন আসছেন, যে এলাকায় থাকুক, আমাদের ওদের পাশে একটা খান আছে। আর আমাদের প্রত্যেকটা খানের লোকেশনে আমাদের সবাই বেঙ্গলি স্পিকিং। সো যারা যারা নতুন আসছে ওদের সাথে জিজ্ঞেস করে, আপনারা দেশ থেকে আসছেন, ওয়েলকাম, কি কারণে আসলেন, এখানে ফ্যামিলি কয়জন আছে, ছেলে মেয়ে এখন দেশে ইংলিশ মিডিয়াম শেষ করে আসছেন নাকি বাংলা মিডিয়াম শেষ করে আসছেন, ওইটা বুঝে আমরা বুঝতে পারবো যে কতটুকু সময় দিতে হবে এই ছাত্রকে। অনেক সময় শুনি না, ও তো স্কুলে পড়ে বা মাদ্রাসায় পড়তো।
তো ঠিক আছে, তাহলে অন্যভাবে আরেকটু জোর দিয়ে একাডেমিকলি যেগুলো হয়তো দেশেও পায় নাই, তাহলে আমাদের এখন দায়িত্ব হয়ে গেছে এদেরকে পৌঁছানো। এরকমও কি পান না মাদ্রাসার শিক্ষার্থীদের? এটা আমরা সবসময় পাই না, কিন্তু আছে কিছু কিছু যারা বাংলাদেশ থেকে এখন আসছে নতুন, বেশিরভাগ মেইন বড় বড় শহর থেকে, ঢাকা, চিটাগাং, খুলনা এরকম জায়গা থেকে ইংলিশ মিডিয়াম কোনো কিছু নিয়ে আসছে। কিন্তু যারা বাংলা মিডিয়াম থেকেও পড়ে আসছে, ওদের জন্য আমরা সবসময় আছি, কারণ আমরা জানি যে আমরাও এক সময় এই দেশে নতুন ছিলাম। আমরাও এক সময় এই দেশে 1 বেডরুম অ্যাপার্টমেন্টে শুরু করেছি, কোন আত্মীয়, রুমমেট, 5টা ফ্যামিলি, 3টা ফ্যামিলি, আমরা সবাই নিজে প্রবাসের গল্পগুলো এরকমই। জি, সো এক সময় 35 বছর আগে, 40 বছর আগে যখন আমি এই শহরে শুরু করি, আমিও একই জিনিস স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমার বাবা মা সহ। নিশ্চয়ই। আমি একটু বলতে চাইবো যে যারা আসলে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন, দেখছেন, তাদের একটা প্রশ্ন তৈরি হয় যারা নতুন আসেন, যে আর্থিক খরচটা কেমন হবে, সেই খরচটা তাদের তো নানা রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়, এখানে এই খরচের বিষয়টা কেমন হয়, আবার আপনাদের তো স্কলারশিপ, বৃত্তি, এই ধরনের সুযোগগুলো থাকে, সেই জায়গাগুলো নিয়ে যদি একটু পরিষ্কার। আমাদের প্রত্যেকটা লোকেশনে ওদের জানা আছে, মেইন ডেস্কে, যদি কোনো কারো অন্যরকম সমস্যা থাকে জীবনের, আমাকে একটা সঙ্গে সঙ্গে ফোন দিবা। আর প্রত্যেকটা ম্যানেজার, আমার ফোন নাম্বার আছে, আমার মাদার মিসেস খান ফোন নাম্বার আছে, আমার ওয়াইফের ফোন নাম্বার আছে। তো ওরা জানে যে যদি কারো বাড়িতে কোনো ইমার্জেন্সি থাকে, কোনো বাবা মার ক্যান্সার আছে, অথবা কোনো বাবা মা চলে যান, কোভিড হোক, বিভিন্ন কারণ হোক, ওদের জন্য আমরা আলাদাভাবে ওদের সিচুয়েশনটা বুঝে টুঝে আইদার ফুল স্কলারশিপ কোনো কিছু দিতে হবে না, অথবা সামান্য কিছু দিতে হবে, যেটা আমরা মেক শিওর করি ওরা ঠিক মতো ক্লাসে কন্টিনিউ করবে। সো প্রত্যেক জনের জন্য আলাদাভাবে আমরা 30 বছর ধরে এভাবে কেস বাই কেস বেসিসে করতে চেষ্টা করছি। দোয়া করবেন। নিশ্চয়ই, আমরা এটা একটা বড় বিষয়, কারণ আর্থিক নিরাপত্তাটা যখন তারা বুঝতে পারে, খরচটা সম্পর্কে জানতে পারে, তখন তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। আসলে ওরাও জানে, কারণ আমার মাদার শুরু করেছেন এটা। আমার বাবাকে বললে আমার বাবা কারোর থেকে কোনো কিছু চার্জ করতে না, তো কিন্তু ওটাও আমাদের একটা ভাড়া দেওয়ার, নিশ্চয়ই, আর মিনিমাম কন্ট্রিবিউশন না হলে স্টুডেন্টেরও মনোযোগ থাকে না, অনেক সময় মোটিভেশনের জায়গাটা। তো আপনারা যেটা ধরতে পারছেন, এটা আমার আম্মাও দেশে জাহাঙ্গীরনগরে ফ্যাকাল্টিতে ছিলেন, তো উনি এই দেশের মাস্টার্স ডিগ্রি শেষ করেছেন নিউ স্কুল ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। তো আমার আম্মা বুঝছেন যে একটা ফ্যামিলিকে মোটিভেশন করা কিভাবে করতে, আর ওদের জন্য সুবিধা করা জিনিসটা কিভাবে করতে, এগুলা মাকে দেখে দেখে আমিও শিখতে পারছি। নিশ্চয়ই। ডক্টর ইরফান, যেহেতু আপনার বাংলাদেশে যাতায়াত করা হয়, বাংলাদেশে যাওয়া তো হয় মাঝে মাঝে, সেক্ষেত্রে আমি দেখেছি এখানে এসে যে প্রবাসীরা আসলে হৃদয় বাংলাদেশ, তাদের আসলে বাংলাদেশটাকে তারা সবসময় মিস করে, ধারণ করে। সেই জায়গা থেকে আপনার মনে হয় কি না যে বাংলাদেশ নিয়েও তো একটা স্বপ্ন দেখেন, সেখানে বাংলাদেশের এখনও শিক্ষা ব্যবস্থা, আমাদের যে শিক্ষা কারিকুলাম, সেই জায়গাগুলো নিয়ে কখনো কখনো হতাশা হয় কিনা, যে না, আমাদের দেশের শিক্ষার্থীরা আসলে এই সুযোগগুলো তারা পাচ্ছেন না, মানসম্মত শিক্ষা এখনও নিতে পাচ্ছেন না, মফস্বল গ্রামের শিক্ষার্থীরা এখনও বঞ্চিত হচ্ছেন, সেই জায়গাটা মনে হয় কিনা যে একটা এখনো পিছিয়ে রয়ে গেছে বাংলাদেশ, সেখানে অনেক কাজ করার আছে? সবসময় মনে রাখি যে বাংলাদেশ মাত্র 50 বছর সময় পেয়েছি সোফার। আমরা মাত্র 54 বছর। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো অন্য দেশরা হাজার হাজার বছর, শত শত বছর ধরে একটা নিজস্ব একটা উন্নয়নের জায়গায় পৌঁছেছে। এক্স্যাক্টলি। তো এখন আমরা যখন দেখছি বড় বড় শহরে, ঢাকা, চিটাগং, রাজশাহী, ফেনী, নোয়াখালী, এরকম জায়গায় সিলেট, এরকম জায়গায় শুরু হয়েছে সব ভালো ভালো বিশ্ববিদ্যালয়, ভালো ভালো কলেজ এক সময়। এখন আপনার প্রশ্নটা, কিভাবে আমরা একই শিক্ষাটা প্রত্যেক গ্রামে পৌঁছাতে পারি, মানে উন্নত করা, মানসম্মত একটা শিক্ষা নিশ্চিত করা, কানেকশন করা, কিভাবে সবাইকে এই একটা পথে আনা যে ওদের নিজের ইকোনমিটা, নিজের সাকসেসটা আরেকটু সুযোগ পেতে পারে। সো ওইটা নিয়ে আমরা খেয়াল করছি, দেখছি যে দেশে অনেক আগাচ্ছে টেকনোলজি সাইডে, আমাদের উইমেন্স এমপ্লয়মেন্টে, আমাদের লিটারেসি রেটে বাংলাদেশ অনেক আগিয়ে আছে আশেপাশের দেশের তুলনায়। সো ওটা যখন দেখি আমরা খুব প্রাউড ফিল করি। আর বাকি যতটুক আছে দেশের করা, আমরা এইখানে থাকতে থাকতে মানে প্রবাসের ওয়েস্টার্ন এই বাংলাদেশি কমিউনিটির সাকসেসটা আমার মাথায় সবসময় চিন্তা হয়, কারণ আমি এখানেই বড় হয়ে চিন্তা করছি যে আমার মতো যারা যারা এখানে নতুন এসেছে,
তাদেরকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, কষ্টগুলো যে ওরা না পায়। নিশ্চয়ই। একটু আলোচনায় আসতে চাই যে আমরা যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এখন নতুন করে আমরা দেখলাম যে অভিবাসীদের মধ্যে নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, নানা রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে শিক্ষা খাতে কি মনে করেন যে ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা, এবং সেটির প্রভাব আসলে কমিউনিটিতে কেমন পড়ছে? এই টপিকস নিয়ে সবসময় ধরে রাখি একটা পরীক্ষা। অনেকজন বলবে এটা কপালে যেটা লেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লেখা থাকে, যেটা বলে, যেটা পরীক্ষা দিয়েছে সবাইকে। এখন দেখি কিভাবে সবাই পার হতে পারি। পলিটিক্স, ল এনফোর্সমেন্ট, মিডল ইস্টে যে জেনোসাইড হচ্ছে, প্রত্যেকটা জিনিসে আমরা দেখব যে এই দেশে যত কিছু আমাদেরকে বলা হয় অন্যভাবে করা হয়। তো এখন আমাদের দায়িত্ব নিউ ইমিগ্রেন্ট হয়ে, বাংলাদেশি নিউ ইয়র্কার হয়ে আমরা এই দেশে থাকছি, আমাদের এই দেশের ছেলে মেয়েদেরকে মানুষ করে আগাতে হচ্ছে। সো প্রত্যেকটা জিনিস খেয়াল করে করে আমরা আগাচ্ছি। আর সবাইকে মনে রাখি যে ঠিকমতো চলতে থাকো আর একসাথে থাকো। আর যত কিছু নয়েজ করছে আমাদেরকে একটু নার্ভাস রাখার জন্য সবসময় করে যাচ্ছে। তো আমরা সাহস নিয়ে একসাথে হয়ে যেভাবে জিনিসটা পার হতে পারি দোয়া করছি। নিশ্চয়ই, আমরাও সেটি আশা করি। আমি মূলত বললাম যে এখন যারা প্রবাসী আছে, এখানে যারা থাকছেন, প্রবাসীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বার্তা থাকে, মেসেজ থাকে, সেটা যদি কিছু বলতে চান। সবাইকে মেসেজটা হলো যে আমিও নিউ ইয়র্ক শহরে 30-35 বছর ধরে বড় হলাম, ভালো হাই স্কুল গ্রাজুয়েশন করে ব্রঞ্জ সায়েন্স থেকে এখন আমার ডাক্তারি শেষ করতে পেরেছি। কিন্তু সবসময় চিন্তা করি যে কিভাবে অন্যদের লাইফটাকে একটু সুবিধা করা। আর সবাই তো ওই সুযোগ পাচ্ছে না, কিন্তু যেভাবে আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি, অন্য বাইরের মানুষ কি বলে, কোনটা বোঝাচ্ছে, ওগুলা না শুনে আমরা ফ্যামিলির মধ্যে যেটা আমাদের আসলে দরকার ওইটা শুনে যদি চলতে পারি, বাকিটা দোয়া করছি যে সুন্দরভাবে সব বুঝবে। ফ্যামিলি বন্ডিংটাকে আরো বেশি জোরালো করা, মজবুত করা। বাইরের মানুষ অনেক কিছু বলতে পারবে, কিন্তু ফ্যামিলি যেটা বলবে ওটাই ধরে রাখতে হবে। নিশ্চয়ই। আমরা শুরুতে অনুষ্ঠানের একটু বলছিলেন যে বাচ্চাদের মানসিক বিকাশ নিয়ে। আমরা বোধহয় শিশুদের মানসিক জায়গাগুলো নিয়ে একটু কম ভাবি কিনা, আমাদের অভিভাবকরা একটু কম সচেতন কিনা, এটা আপনার মনে হয়েছে কিনা? বা শিশুর মানসিক বিকাশের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। আমি শিশুদেরকে সবসময় শিশুদের জন্য আমার ছেলে মেয়েদেরকে চেষ্টা করি ওরা সাহস নিয়ে চলতে পারে। কারণ আমরা যেটাই আশা থাকে, আমি হয়তো বা বললাম যে আমার ছেলে মেয়ে এই ক্যারিয়ারে ঢুকবে, আমি খুব খুশি হব। তো এখন আমার ছেলে মেয়ে যদি বলে অন্য ক্যারিয়ারে ঢোকার শখ, এটা আমার সাপোর্ট করতেই হবে, নিশ্চয়ই, যতই আমার আশা অন্যদিকে। সো ছেলে মেয়েদের ভয়েসটা, ওদের যে আইডিয়াস গুলা আমরা যত আগে থেকে শুনে নিয়ে মানতে পারবো, বুঝতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো, ট্রাই করতে পারবো, ওখানে দেখলাম আমরা অনেক আগাচ্ছি আমাদের ছেলে মেয়েদের কথা শুনে শুনে। আপনাকে ধন্যবাদ জানাই। শেষ মন্তব্য নিতে চাই যে খান টিউটোরিয়ালসের আপনাদের যদি এখন কোনো নতুন কর্ম পরিকল্পনা বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দর্শকদের কিছু বলেন। এখন আমাদের সামার টাইমে খুব বিজি ডে। আজকে আমাদের টিভি অ্যাডের জন্য আমরা শুটিং করছিলাম। আমাদের টিভি অ্যাড সবসময় চ্যানেল নাইতে দেখবেন। তো এটার জন্য আমার ছেলে মেয়েকে আজকে নিয়ে আনতে পেরেছি। আমার দাদিও, আমার আম্মা যখন অফিসে আসছেন দেখলেন যে ওনার নাতি নাতনি দৌড়াদৌড়ি